প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌস। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে আপিল করার নির্দেশ আপিল বিভাগের। শাহবাগে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। সর্বজনীন পেনশন প্রত্যয়ের বিরোধিতা করা শিক্ষকদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত। অচল অবস্থা কাটছে না বিশ্ববিদ্যালয়। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। নেতাকর্মীদের উপর চালানো হামলার বিচার হবে মন্তব্য ওইসিপি। কাল মাওয়ার পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন শুদ্ধি সমাবেশে। পরে 2 দিনের সফরে যাবেন টুঙ্গিপাড়া। সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা, কুশিয়ারার পানি। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরও অবনতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির প্রতি বৃহস্পতিবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ। দর্শক, এবার চলে যাব পুরো সংবাদে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। পাশাপাশি পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এদিকে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। পাশাপাশি পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এদিকে টানা চতুর্থ দিনের মতো বৈষম্য নিরসনে কোটা পদ্ধতি বাতিলের জন্য রাজপথে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর টিএসসি হয়ে দুপুর 12:15টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। বৈষম্যের কারণে যদি এই হারে মেধাবীরা চলে যেতে থাকে, একসময় এই দেশ উন্নত বাংলাদেশ হওয়ার যে আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নে আমরা এগিয়ে যেতে পারবো না। ছাত্র সমাজ এখান থেকে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে। কর্মসূচির কারণে ফার্মগেট শাহবাগ, শাহবাগ পল্টন মগবাজার রোড, শাহবাগ সায়েন্স ল্যাব রোড এবং শাহবাগ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আমাদের টাকা দরকার না, আমাদেরকে বলে দেখ, সংসদ বলে দেখ যে তোমরা চলে যাও, আমরা আর এই বাংলাদেশের মেধাবীরা একটা ছাত্র এই বাংলাদেশে থাকবে না। যে পর্যন্ত এই ছাত্র সমাজের, এই সারা বাংলাদেশের মানুষের এই বৈষম্যমূলক এই কথা দূর না করা হবে, সে পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়া শনিবার বেলা 3টায় সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করবে কোটা বিরোধী শিক্ষার্থীরা। আর রবিবার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। মেধাবী শিক্ষার্থীরা যেন বৈষম্যের শিকার না হয় এবং দেশ যেন মেধা শূন্য না হয়ে যায়, সে কারণে কিন্তু রাজপথে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন চলমান রয়েছে। শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন ফলপ্রসূ না হবে এবং তাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে। শাহবাগ কোটা আন্দোলন থেকে নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষক নেতাদের সঙ্গে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক হবার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে সেশন জটের। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এমন পরিস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল, তাও স্থগিত করা হয়েছে।
আমাদের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় নেতা, ওনার সাথে সকাল 11টায় আমাদের একটা বৈঠক হওয়ার কথা ছিল আমাদের প্রত্যয় স্কিম প্রত্যাহার, আমাদের সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে। তো রাষ্ট্রীয় একটি কাজে উনি ব্যস্ত থাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার বৈঠক আছে বিদায়, জরুরি বৈঠক আছে বিদায় এই সভাটি স্থগিত করা হয়েছে। তো আমরা অচিরেই আমরা আশা করি আমরা ডাক পাবো। এদিকে শিক্ষকরা বলছেন অধিকার আদায়ে টানা আন্দোলনে বাধ্য হচ্ছেন তারা। অবিলম্বে প্রত্যয় স্কিম বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার দাবিও জানান আন্দোলনরত শিক্ষকরা। চতুর্থ দিন চলছে আমাদের সর্বাত্মক কর্মবিরতির এবং এটি চলবে যতক্ষণ পর্যন্ত কোনো যৌক্তিক সমাধান বা ইতিবাচক ফল না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সমাজের যে বিদ্যমান যে চলমান যে ধারণা আছে বা গ্রেডিং সিস্টেম আছে তার সাথে সামঞ্জস্য রেখেই আমরা ক্রমান্বয়ে অগ্রসর হব। টানা 4 দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম সবই বন্ধ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে সেশন জটের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি কোটা নিয়ে শিক্ষার্থীদের ও সর্বজনীন পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে। রাজধানী তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, আদালতের রায় আদালত হয়েই সমাধান করতে হবে। এই সময় সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, পেনশন ব্যবস্থা সবার জন্য করা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। ভারত থেকে আসার পর অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর কি বলে সেটার জন্য আমি অপেক্ষা করছি। এরা আসলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তো বিএনপিতে এখন তার এক ভূত, নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। জনগণের অধিকার খর্ব করতে সরকার আদালতকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে চিকিৎসাধীন নাটোরের বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম সাচ্চুকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ন্যাক্কারজনক। নেতাকর্মীদের উপর চালানো হামলার একদিন বিচার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচি চলাকালীন বুধবার নাটোরে দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম সাচ্চু। কুপিয়ে তার ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলে হামলাকারীরা। উন্নত চিকিৎসার জন্য আহত সাচ্চুকে নিয়ে আসা হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে তাকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তার মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই এ ধরনের আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। আমি আমার শোনামতে যেখানে প্রশাসন দাঁড়িয়ে ছিল দাঁড়ানো অবস্থায় এই কাজটা হয়েছে, কিছু বলেনি বা তাকেও প্রতিবাদও করেনি। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেন রুহুল কবির রিজভী আহমেদ। এই হামলা শুধু ন্যাক্কারজনক নয়, কাপুরুষোচিত নয়, এটি আওয়ামী লীগ যে বর্বর দুঃশাসন কায়েম করেছে তার আরেকটি রক্তাক্ত উদাহরণ তৈরি করা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি নেতারা। সাধারণ মানুষের জীবনকে নিয়ে দয়া করে খেলবেন না। আজকে বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যায়, প্রত্যেকটি জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। শিক্ষার্থীদের কোটা বাতিল এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি। আমার আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না, কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে। কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খর্ব হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নতুন বেতন স্কেল করেছেন, সেই গ্রেড মানে না, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। কোন মন্ত্রী কোনো কথা বলছেন না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের সব পেশা এবং শ্রেণীর মানুষ আবারও রাজপথে নেমেছে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। রাজপথ আবার সরকারের হচ্ছে, আবারও বিরোধী দল মাঠে নামছে। এই সরকার থাকার সরকার নয়, এটা কোনো সরকারই নয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা অনুষ্ঠানে যোগ দিতে কাল মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে 2 দিনের সফরে গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিচ্ছন্ন সহ নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আওয়ামী লীগ সরকারের সাহস ও দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। এটির উদ্বোধনের 2 বছরেই নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। 2022 সালের 25 জুন পদ্মা সেতু প্রকল্পের সড়কপথ এবং 2023 সালের 10 অক্টোবর চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এখন প্রকল্পের সেসব কাজও সম্পন্ন হয়েছে। গত 30 জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। শুক্রবার প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মাওয়ায় সুধী সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। পদ্মাপাড়ে তাই উৎসবের আমেজ। উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশের আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। একই মাঠে পদ্মা সেতুর সড়ক ও রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছিল। তাই এলাকা জুড়ে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুন্সিগঞ্জে অনুষ্ঠান শেষ করে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ পৌঁছে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর 75-এর 15 আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রিয় নেত্রীকে গোপালগঞ্জে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন স্থানীয় নেতাকর্মীরা। আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা তার প্রস্তুতি নিয়েছি। পরদিন শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এরপর নবনির্মিত আধুনিক টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শনের কথা রয়েছে তার। প্রতি বছর ঈদের পরে সে একটা সাপোর্ট দেয়, সেই সাপোর্টটাই বোধ হয় এভাবে একই অবস্থা। সেই সংসদের অধিবেশন শেষ করে 5টায় রওনা হবেন এবং রাত্রে এসে উনি এখানে রাত যাপন করবেন, পরের দিন চলে যাবেন। তা ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ ইনশাল্লাহ। আমরা প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমরা এই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা কুশিয়ারের পানি। বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে আকস্মিক বন্যার ফলে গবাদি পশু ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মানুষ। এস.এম. হামিমের রিপোর্ট। সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি। বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সোমবার থেকে জেলার বিভিন্ন উপজেলায় তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 11টি উপজেলায় 97টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। এতে বন্যায় আক্রান্ত হয়েছে 1184টি গ্রামের 7,11,226 জন মানুষ। জেলার 653টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 8,407 জন মানুষ আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা ও কৈশিয়ারা নদীর 5টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাছি ও পরশুরামে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এবার সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় 2 উপজেলায় অন্তত 4,000 পরিবার পানিবন্দী হয়ে আছে। তলিয়ে গেছে ফসলি জমি সহ রাস্তাঘাট ও ঘরবাড়ি। মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 10টি অংশের ভাঙনের তথ্য পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মহুরী নদীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করলেও বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে প্রবেশ করে পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 11টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। মানুষের বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। ইতিমধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের প্রায় 100 পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে গত কয়েকদিনে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় দফায় বন্যায় প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার ফলে গবাদি পশু শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মানুষ। গত 3 দিন ধরে পানি বাড়তেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর, রান্না বান্নাও করা যাচ্ছে না। ঘর পানি চলে যেতে মতো আগে বাড়ি বস্তার মধ্যে আছে বসে থাকবে। গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই করছে। এতে করে সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলজুরি উপজেলার কমপক্ষে 10,000 নিচু বাড়িতে পানি উঠেছে। এদিকে বন্যার পানির স্রোতে সাঘাটা উপজেলার ভরতকালী ইউনিয়নের সাঁকো ভেঙে 22 গ্রামে বন্যা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বেড়ে চলছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় যমুনা পানি সদর হাট পয়েন্টে 46 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে যমুনার পানি বেড়ে যাওয়ায় সদর, গাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে এই 5 উপজেলায় চরাঞ্চলের গ্রামগুলিতে ফসলের জমি প্লাবিত হতে শুরু করেছে। SM হামিম, মাই টিভি। প্রায় সব জায়গাতেই এখন জলাবদ্ধতার সমস্যা প্রবলভাবে দেখা দিয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এই যাবৎ শত শত কোটি টাকা খরচ করলেও ঢাকাবাসী মুক্তি পায়নি জলাবদ্ধতা থেকে। বছরের পর বছর প্রতিকার ও ব্যবস্থার কথা বলা হলেও এই সমস্যার এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। জলাবদ্ধতা নিরসনে করণীয় কি, সেই মতামতই দিয়েছেন নগরবাসী। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে আমি কথা বলবো তা হলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আর এ নিয়ে কি বলছে নগরবাসী তা জানতে হলে আমাদের দেখে আসতে হবে ছোট্ট একটি প্রতিবেদন। সামান্য ভারী বৃষ্টি হলেই রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে যায়। অনেক বাড়ি দোরগোড়ায় জমে থাকে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি। পানিতে থই থই করছে রাজপথ, নৌকা চলতে দেখা যায় কখনো কখনো রাজপথে। জলাবদ্ধতায় যানবাহন চলতে না পারায় সৃষ্টি হয় তীব্র যানজট, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় রাস্তায়। জলাবদ্ধতার দুর্ভোগের মধ্যে অফিসসহ নিত্যদিনের কাজ করতে হয় নগরবাসীকে। বৃষ্টির ফলে জলাবদ্ধতার এমন বাস্তবতা যেন সহ্য করে নিয়েছে সবাই একরকম বাধ্য হয়েই। তাহলে প্রশ্ন হলো, ঢাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় কি, আর সেই পরামর্শই দিলেন নগরবাসী। খানা খন্দকে তো ভরে গেছে, 3-4 ঘন্টায় আমাদের পানি সরায় না। সিটি কর্পোরেশন কাজ করলে তো আর ভালো হতো। কেন মেয়র সাহেব এই কাজ করে না, কি কারণে করে না উনিই জানে আর আল্লাহ তাআলাই জানে। আমরা ময়লাগুলা যথাযথ জায়গা যদি ফেলতে পারতাম তাহলে এইগুলো আর হইতো না। খালি সিটি কর্পোরেশনকে দায়ী করলে হবে না। প্রায় কয়েক যুগ ধরে জলাবদ্ধতার দুর্ভোগ রাজধানীবাসীর জন্য যেন গা সওয়া হয়ে গেলেও সমস্যা দূরীকরণে বাস্তবভিত্তিক স্থায়ী কোনো সমাধান না হয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। আধা ঘন্টা বৃষ্টি হইলে মনে হয় আমাদের এলাকাটা আরো মানে পানির জায়গা পাই। প্রায় রাস্তা 12 ঘন্টায় পানিটা নামে না। পার যখন পানিটা লাগে পার চুলকায় আগে। বৃষ্টি কালকে, আজকেও পানি। কয়েকদিন পরে পরে কয়টা করে বালু উঠায় বস্তার ভিতরে, কোনো কাজ হয় না। জলাবদ্ধতার কারণে আমার একটা ছেলে 2টা মেয়ে, ছেলেটা ঢাকা কলেজে পড়ে, সে কলেজে যেতে পারতেছে না। ইসলাকে পড়ে খাম্বার সাথে ধরছে, খাম্বা আর্থিং হয়েছিল, ওই আর্থিংয়ের শর্ট খেয়ে উনি মারা গেছে। কাগজে কলমে মাত্র 27টি খাল রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃষ্টির পানি সরানোর জন্য আছে 25,000 কিলোমিটার খোলা ড্রেন এবং 4,000 কিলোমিটার ভূগর্ভস্থ ড্রেন। কিন্তু এসব ড্রেন পরিষ্কার থাকে না। 40 ভাগেরও বেশি ময়লা আবর্জনা জমে থাকে এসব ড্রেনে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন। যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে। এই প্রকল্প নিয়ে চীন প্রস্তাব দিয়েছিল, এখনও বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছে তারা। সকালে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাব আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু নিয়ে তৃতীয় পক্ষীয় আলোচনা সাময়িক বন্ধ রাখা হয়েছে, তবে গৃহ
গৃহযুদ্ধ থামিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের দ্বার উন্মুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান চীনের রাষ্ট্রদূত। The Tista River is on the territory of Bangladesh, so that is your river. So whatever project regarding Tista River is truly on Bangladesh side to make decision. আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ডলারের দামের তারতম্যের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্যের মধ্যে বড় একটা ব্যবধান রয়ে গেছে। প্রধানমন্ত্রী চীন সফরে মহেশখালীতে আরেকটি গ্যাস লাইন ও ভাসমান এলএনজি করার জন্য চুক্তি হতে পারে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎ অনেকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে আমাদের পায়রা শুরু হয়ে গেছে, এটা আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। এবং আরেকটা বড় বিষয় আপনারা জানেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের যে দামে আমরা বিক্রি করি তার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। বিশেষ করে এবার ডলারের দামের তারতম্যের কারণে কিন্তু ফারাকটা আরো বেড়ে গেছে। পরিবেশ মন্ত্রণালয়ের 100 কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনার 78 ভাগ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দুপুরে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, বন প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঘোষিত 28টি অগ্রাধিকারের মধ্যে 22টি পুরোপুরি এবং 4টি আংশিক বাস্তবায়ন করা হয়েছে বলে জানান বন ও পরিবেশ মন্ত্রী। এখন নম্বর হিসাব করেন, আমি যদি আংশিক যেগুলো আমরা সফল সেটাকে যদি সফলতার মধ্যে না আনি, তারপরে ধরেন হয়তো 78-79%। আমি অবশ্যই চাইতাম যে এটা 100%। তবে এই বাস্তবতায় আমরা যে এত বড় একটা কাজ হাতে নিলাম এবং অনেক অংশে দেখেন কিন্তু একটা গুণগত পরিবর্তন আছে। একটা হচ্ছে যে আগের ধারাবাহিকতায় যে কাজগুলো 80% হয়ে আছে সেটা আমি পূরণ করলাম, সেটা কিন্তু না। এই সময় আমরা সম্পূর্ণ নতুনভাবে আমরা উদ্যোগগুলো নিলাম এবং সেটা একটা পর্যায়ে আমরা নিয়ে এসেছি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 14 আগস্ট দিন ঠিক করেছেন আদালত। সকালে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ. আউয়াল এই আদেশ দেন। এই মামলায় গত 1 জানুয়ারি ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানাও করা হয়। রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ 4 জনকে 1 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে এটাও বুঝতে পারতেছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতায় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এরই একটি অন্যতম প্রচেষ্টা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম
আহসান। মতবিনিময় সভায় ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খস্তগীর, বাংলাদেশ কমিউনিটি নেতা দাতুশ্রী কামরুজ্জামান কামাল, মকবুল হোসেন বকুল উপস্থিত ছিলেন। যারা আমাদের কর্মী যারা আছে, বিশেষ করে আমি আজকে জানলাম যে যারা তাদের জন্য কিন্তু খুবই একটা নামমাত্র ফি নির্ধারণ করা আছে। যারা একটু সচ্ছল তাদের জন্য একটা নির্ধারিত ফি থাকবে, আর কর্মীদের। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় দিলে আপিল করার নির্দেশ আপিল বিভাগের। শাহবাগে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। সর্বজনীন পেনশন প্রত্যয়ের বিরোধিতা করা শিক্ষকদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত। অচল অবস্থা কাটছে না বিশ্ববিদ্যালয়। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে বলে পররাষ্ট্রমন্ত্রী। নেতাকর্মীদের উপর চালানো হামলার বিচার হবে, মন্তব্য রিজভী। কাল মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন সুদী সমাবেশে। পরে 2 দিনের সফরে যাবেন টুঙ্গিপাড়া। সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা, কুশিয়ারার পানি। ফেনী, ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরও অবনতি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।